আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি গ্রাফিক্স ডিজাইনের যে দ্বিতীয় ক্লাসটি আছে সেই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আশা করি আপনারা গত ক্লাসের যে বিষয়গুলো আছে সবগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস করেছেন। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা শুরু করব। এটা বেসিক্যালি অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন কোর্স। সো প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর বেসিক্যালি আজকের এই ক্লাসটা আমরা দুটা পার্টে করব, পার্ট 1 এবং পার্ট 2। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এবং আমি নেক্সটে আরও বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং গ্রাফিক্স ডিজাইনের পুরো যে কোর্সটা আছে এটা হতে প্রায় আমাদের 30টার মতো ক্লাস করতে হতে পারে। পুরো এই কোর্সটা আপনারা করবেন ইনশাআল্লাহ, এবং করলে আপনারা খুব শীঘ্রই এবং খুব ভালো একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তবে যারা প্রথম ক্লাসটি মিস করেছেন তারা এই কার্ডে গিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। তো আজকের প্রথম যে অংশটা সেটা হচ্ছে ফিল, স্ট্রোক অ্যান্ড কালার। ওকে, কালার সম্পর্কে আমরা কিছু আইডিয়া দিয়েছিলাম, ফিল এবং স্ট্রোক কি সেটা সম্পর্কেও আমরা আইডিয়া দিয়েছিলাম। তো আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে কি কালার। ওকে, তো কালারের বেসিক যে জিনিসগুলো আমরা সেগুলো আজকে শিখবো। আর এটার ভিতরে আমরা একটু ওভারভিউ করে নিই যে আজকে আমাদের ক্লাসের কি হতে যাচ্ছে। সেটা হচ্ছে অ্যান ওভারভিউ অফ দ্য কালার প্যালেট। Okay, black versus rich black in the color palette. Okay, working with swatches, create a new swatches. Okay, so আমাদের আজকের এই যে পয়েন্টগুলো এগুলো আমি ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা একটি ডকুমেন্ট নেই। তো প্রথমে আমি একটা ডকুমেন্ট নিয়ে দিচ্ছি 10x10 এবং 8GB আছে। এটাকে আমি CMYK করে নিলাম। আপনাদের আগেই বলেছি ইলাস্ট্রেটরে যখন আমরা কাজ করব তখন যেহেতু ইলাস্ট্রেটরটা একটা ড্রয়িং সফটওয়্যার এবং প্রিন্ট লেভেলের ম্যাক্সিমাম কাজে এই ইলাস্ট্রেটরে করা হয়। সো আমরা হচ্ছে গিয়ে CMYK-তে কাজ করব। তো CMYK সিলেক্ট করলাম এবং 10x10 সিলেক্ট করলাম। ওকে, ক্রিয়েট। ওকে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে অ্যান ওভারভিউ অফ দ্য কালার প্যালেট। ওকে, কালার প্যালেটটা কি আমরা আজকে সেটা দেখি। ওকে, সো কালার প্যালেটটা হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে। সো কন্ট্রোল প্যানেল থেকে আমাদের এই কালার প্যালেটটা বের করে নিতে হয় এবং অনেকের অপশনটা হচ্ছে গিয়ে এরকম থাকে। তো অনেকেই বুঝতে পারেন না যে আমার CMYK কালারটা কিভাবে বের করতে হবে। সো সেটার জন্য আমরা জাস্ট অপশানে ক্লিক করব এবং শো অপশনস। ওকে, এটাতে ক্লিক করলে আমাদের এই কালার প্যালেটটা চলে আসবে। আপনারা লক্ষ্য করেছেন এর আগে আমি কিন্তু কালারের যে ভেরিয়েশনটা সেটা এখান থেকে দেখিয়েছিলাম, ফিল এবং স্ট্রোকের। সো আজকে আমি ফিল এবং স্ট্রোকের ব্যাপারে কিছু বলতে চাই না, এটা গত ক্লাসে হয়ে গেছে। সো আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কালার প্যালেট। সো এটাই হচ্ছে কি কালার প্যালেট। ওভারভিউটা বুঝতে গেলে এটাই বলতে হয়। এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্ল্যাক ভার্সেস রিচ ব্ল্যাক। ওকে, আমি আবার একটু দেখিয়ে দিই, ব্ল্যাক ভার্সেস রিচ ব্ল্যাক ইন দ্য কালার প্যালেট। ওকে, সো এই জিনিসটা আমরা কিভাবে করব, এই জিনিসটা হচ্ছে গিয়ে ব্ল্যাক এবং রিচ ব্ল্যাকের মধ্যে পার্থক্য কি সেটা আমাদের আগে জানতে হবে। সো আমি যদি একটা রেক্টেঙ্গুলার নিই এবং এখানে রেক্টেঙ্গুলারটা আঁকলাম এবং আমি এটাকে চেঞ্জ করে দিলাম এবং স্ট্রোকটাকে আমি অফ করে দিলাম। এই যে কালারটা দেখছেন এই কালারটার নাম হচ্ছে কি ব্ল্যাক। ওকে, সো আমরা যদি বাংলা ভাষায় বলতে চাই তাহলে আমরা বাংলা ভাষায় অনেক কিছুই ব্যবহার করি, কিন্তু গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে অনেক গ্রাফিক্যাল অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমাদেরকে জানা দরকার। সেই নামগুলোর ভিতরে এই ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে কি রিচ ব্ল্যাক। সো আমি এটাকে একটা কপি করে নিচ্ছি, অল্টার এবং শিফট চাপ দিয়ে আমি কপি করে নিলাম। ওকে, সো আমাকে আগে বুঝতে হবে যে এই যে দুইটা কালার আছে দুটো কিন্তু সেমই। আমরা যদি দুটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেম কালারটাই আসছে।
ওকে, সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্ল্যাক ভার্সেস রিচ ব্ল্যাক ইন দ্য কালার প্যালেট। সো এটা যদি আমরা দেখতে চাই তাহলে এই যে কালারটা দেখছি সেটা হচ্ছে কি 100% ব্ল্যাক, এবং এই যে কালারটা দেখছি এটাও ব্ল্যাক। সো আমি এই কালারটাকে একটু চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে সায়ান 100%, মেজেন্টা 100%, ইয়েলো 100%। ওকে, সো এই যে এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক এবং এটা হচ্ছে গিয়ে রিচ ব্ল্যাক। সো বাংলা ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে একটা হচ্ছে কালো, যেমন এটা হচ্ছে কালো এবং এটা হচ্ছে গিয়ে কুচকুচে কালো। সো এটাই হচ্ছে গিয়ে ব্ল্যাক এবং রিচ ব্ল্যাকের মধ্যে পার্থক্য। আমরা যখন অনেক সময় দেখা গেছে যে যদি আমরা সলিড ব্ল্যাকটা ইউজ করি তো সেই ক্ষেত্রে কালারের প্রিন্টে যখন যাবে তখন কালারটা দেখতে কেমন যেন একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগতে পারে, যেটা আমরা অনেক পোস্টারে খেয়াল করি। তো সেখানে কিন্তু এই যে রিচ ব্ল্যাকের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে থেকে যায়। সো অনেকেই যেটা করেন সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাকটা হচ্ছে গিয়ে 80% রাখেন এবং দেখা গেছে যে সায়ানের পরিমাণটা একটু বাড়িয়ে দেন। এই যে হালকা কিন্তু একটু পার্থক্য দেখা যাচ্ছে। সো আমি এটার ভিতরে যদি আর একটু 100% মেজেন্টা দিয়ে দিই তো এটা কিন্তু একদম কুচকুচে কালো হয়ে গেল। সো এই জিনিসটাই ব্যবহার করেন অনেকে। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে ওয়ার্কিং উইথ সোয়াচেস অ্যান্ড ক্রিয়েট এ নিউ সোয়াচ। সোয়াচেসটা কি? সোয়াচেসটা হচ্ছে গিয়ে আপনার ডিফল্ট যে কালারগুলো আছে সেগুলো আমরা এই সোয়াচের ভিতরে পেয়ে থাকি। এবং আমি জানি না যে ধরুন যখন নতুন কেউ গ্রাফিক্স ডিজাইন শিখবে কিন্তু তারা হচ্ছে গিয়ে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আইডিয়া নেই কিংবা কালার প্যালেট সম্পর্কে কোনো আইডিয়া নেই। সো নীল কালারটা কিংবা কমলা কালার, মৌলিক কালার যেগুলো আছে সেগুলো তো ঠিক আছে, কিন্তু মৌলিকের বাইরে যেই কালারগুলো বানানো হয় সেই কালারগুলো কিভাবে করতে হয় সেই জিনিসটা অনেকে জানে না। সেই জিনিসটা জানার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে কালারগুলোকে বানাতে হয়। যেমন অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারটা আমরা কিভাবে পাবো? অরেঞ্জ কালারটা পাওয়ার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি এটাকে হোয়াইট করে দিই, সাপোজ আমি যদি সায়ান পুরোটা ইউজ করি তো সেই ক্ষেত্রে আমার সায়ানটা কিন্তু 100%, এটা একটা মৌলিক রং থেকে যাচ্ছে। ওকে, আমি চাচ্ছি এটাকে নেভি ব্লু করব, মানে নেভি ব্লু তো না, অ্যাকচুয়ালি গ্রাফিক্সের ভাষায় এটাকে বলে রয়্যাল ব্লু। সো রয়্যাল ব্লু কালারের জন্য আমি জাস্ট সায়ান এবং মেজেন্টা 100 দিয়ে দিলাম। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের মিক্স কালার বলতে পারি আমরা। সো সাপোজ আমার এই কালারটা এই সোয়াচের ভিতরে নেই কিংবা আমি নতুন আরেকটা কালার তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি সায়ান আমি 100% দিলাম এবং ইয়েলো হচ্ছে 50% দিলাম। সো আমার কালারটা চলে আসলো এরকম। ওকে, সো আমি যদি চিন্তা করি সাপোজ আমার এই কালারটা হচ্ছে গিয়ে সোয়াচের ভিতরে নেই, তো সেই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই কালারটা আগে সেভ করব। সো সেভ করব কিভাবে? আমি জাস্ট ধরে আমি যদি এটাকে দিয়ে দিই তাহলে এই কালারটা সেভ হয়ে গেল। আবার চাইলে আমি এই কালারটা চেঞ্জ করছি, তো চেঞ্জ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাপোজ এই কালারটাকে আমি অন্য আরেকটা কালার করে নিই। সাপোজ এই কালারটা করলাম। সো এখানে দেখে নিচ্ছি যে আমি কালারটা কি আছে। ওকে, আমি এটাকে আবার চলে গেলাম সোয়াচে গিয়ে আমি জাস্ট এটাতে ক্লিক করলাম এবং এই সোয়াচের নামটাও যদি চাই তাহলে দিয়ে দিতে পারি। আমি একটা নাম দিচ্ছি নতুন, নিউ। ওকে দিলাম। ওকে, দেখুন এই যে সেভ হয়ে গেছে। এখন আমার সাপোজ আমি চিন্তা করলাম আমার এই সোয়াচটা নেই এখানে, তো আমার পরবর্তীতে এই সোয়াচটা লাগতে পারে এবং সেটার জন্য আমি কি করব যে আমার সেই কালারটা যেটা আমি ইউজ করেছিলাম সেম কালারটাই হচ্ছে কি আমার দরকার এখন। তো সেটার জন্য আমি যেটা করব জাস্ট এটাতে সিলেক্ট করব এবং আমি এই কালারে ক্লিক করব। তো আমার যে কালারটা আমি করেছিলাম সেই কালারটা চলে আসবে এবং আমি জানি না যে কালারের যে পরিমাণটা আছে সেটা কি আছে। সো সেটার জন্য আমি জাস্ট এখান থেকে কালারের যে মেজারমেন্ট আছে কিংবা পরিমাণ আছে সেটা আমি দেখে নিতে পারি এখান থেকে। সো এই হচ্ছে গিয়ে সোয়াচের কাজ এবং সোয়াচটা কি সেটাই আমরা এখানে বুঝতে পারলাম। তো এখন আমাদের যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্টটা হচ্ছে গিয়ে আমরা এতক্ষণ যেই কালারটা নিয়ে কাজ করেছি সেই কালারটা কিন্তু ছিল সিঙ্গেল একটা কালার। সো আমরা চাচ্ছি যে এই সিঙ্গেল কালারের ভিতরে ওপর থেকে নিচ পর্যন্ত কিংবা ডানে বামে যে কোনো অংশ থেকে আমরা এই গ্রেডিয়েন্টটা আমরা ইউজ করব এবং গ্রেডিয়েন্টটা মানে আমরা দুইটা কালার ব্যবহার করব একটা অবজেক্টের ভিতরে। সো আমি এটাকে আবার কপি করে নিচ্ছি এবং এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু মৌলিক একটা কালার কিংবা সলিড একটা কালার আমরা ধরতে পারি। ওকে, জাস্ট গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করার জন্য কিংবা গ্রেডিয়েন্টটাকে করার জন্য আমরা প্রথমে যে অপশনটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে গিয়ে এই যে গ্রেডিয়েন্ট অপশনটা।
আমি একটা ক্লিক করলাম। এখন দেখুন এক পাশে সাদা এবং এক পাশে কালো হয়েছে, দুইটা কালার মাঝখান থেকে মিক্স হয়েছে। এটাতে কিন্তু কালার একটা ভেরিয়েশন এসছে এবং এই যে অবজেক্টটা খুব আই ক্যাচি হয়েছে। সো আমরা এই গ্রেডিয়েন্টটা এখন কিভাবে ইউজ করব? সো আমাদের এই গ্রেডিয়েন্টটা ব্যবহার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই গ্রেডিয়েন্ট অপশনে যেতে পারি। প্রথমে আমি একটু দেখিয়ে দিই যে গ্রেডিয়েন্টটা আমরা আসলে কিভাবে ব্যবহার করব। এই গ্রেডিয়েন্টটা হচ্ছে কি আমরা যখন ব্যবহার করব তখন সাপোজ এই দুইটা কালার আছে আমার এখানে, এবং আমরা যদি গ্রেডিয়েন্ট যে প্যালেট আছে, গ্রেডিয়েন্ট প্যালেটে গেলে আমরা এই গ্রেডিয়েন্টের যে কালার দুইটা, যেমন এই পাশে হচ্ছে সাদা এবং এই পাশে হচ্ছে কালো, সো এখানে দেখতে পারবো। তো আমরা যদি চাই তাহলে এটাকে যদি এই পাশে এবং এটাকে যদি এই পাশে করে দিই তাহলে হচ্ছে কি কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে সাপোজ আমি এই গ্রেডিয়েন্টটা এ পাশ থেকে শুরু করে এ পাশে শেষ হবে। সো আমি যদি জাস্ট গ্রেডিয়েন্ট অপশনটাতে ক্লিক করে আমি জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত টেনে দিলাম। সো আমার এইটা উপর থেকে নিচ পর্যন্ত আসলো। এখন আমি চাচ্ছি সাপোজ আমার এই গ্রেডিয়েন্টটা গোল করে থাকবে, এটা তো হচ্ছে গিয়ে লাইনার হিসেবে লিনিয়ার হিসেবে আছে, সো আমার এটা গোল হিসেবে থাকবে। তো গোল এই অপশনটাকে বলে হচ্ছে রেডিয়াল। ওকে, রেডিয়াল আমি যে ক্লিক করলাম রেডিয়াল হলো। সো আমি যদি এটাকে জাস্ট আরেকটু বাইরে টেনে দিই তাহলে এটা কিন্তু বাইরের দিকে চলে গেল। সো আমি আরেকটু টেনে দিলাম, আরেকটু বাইরের দিকে চলে গেল। এটা আপনারা কাস্টম করে আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। সো এই জিনিসগুলো অ্যাপ্লাই করার জন্য একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আপনাদের। সো আমি প্রথমে যেটাতে ছিলাম লিনিয়ারে চলে গেলাম এবং আমি এখান থেকে চাচ্ছি যে এটাকে আমি রেড কালার করব। সো রেড কালার করার জন্য আমি জাস্ট এটাতে ক্লিক করলাম এবং আমি এখান থেকে CMYকে ক্লিক করলাম। রেড কালারটা কিভাবে হয় আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে সেখানে দেখতে পারবেন রেড কালারটা কিভাবে হয়। সেটা হচ্ছে গিয়ে গুগলে যদি সার্চ করেন সাপোজ এরকমভাবে রেড কালার CMYK কোড, তো সেখানে আপনারা পেয়ে যাবেন। ওকে, আমার 100% মেজেন্টা এবং 100% ইয়েলো, এই দুটা মিলে হচ্ছে কি রেড কালার। সো আমি একটু আই ক্যাচি করতে যাচ্ছি এই কালারটাকে। সো আমি এটা কিভাবে করব? সাপোজ এই পাশে যে আমার হোয়াইটটা আছে, হোয়াইটটা দেখতে কিন্তু আই ক্যাচি লাগছে না। সো সেই ক্ষেত্রে আমি হোয়াইটে গেলাম, এখান থেকে অপশন থেকে আমি CMYK গেলাম এবং CMYK থেকে আমি জাস্ট যেহেতু এক পাশে রেড আছে, সো আরেক পাশে যদি আরেকটু কাছাকাছি কোনো কালার থাকে তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে ইয়েলোটাকে 100% করে দিলাম। এখন দেখেন আপনাদের কালারটা কত সুন্দর লাগছে, তো আই ক্যাচি হয়েছে। সো এইটাও একটা কালার, এটা হচ্ছে সলিড কালার এবং এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। সো এই গ্রেডিয়েন্টের ভিতর আবার অনেক ভেরিয়েশন আছে। সো এই ভেরিয়েশনগুলো আমরা কিভাবে পাবো? এই ভেরিয়েশনগুলো করার জন্য আমাদের গ্রেডিয়েন্টের যে সোয়াচ আছে কিংবা আমাদের যে সোয়াচ আছে, এই সোয়াচের ভিতরে আমরা গ্রেডিয়েন্টের অনেক অপশনগুলো আমরা এখানে পাবো। ওকে, সো আমরা নতুন আর একটা অপশন তৈরি করতে পারি কিংবা আমরা অপশনটা দেখতে পারি। যেমন সাপোজ আমি চাচ্ছি যে এখানে কিন্তু ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট আছে, এই যে এখানে ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন কিংবা নিজেই তৈরি করতে পারেন এবং তৈরি করে সেভ রাখতে পারেন। ওকে, সো আমি এখন আমাদের যে গ্রেডিয়েন্টের যে অপশনটা, ওকে, ইউজিং সোয়াচেস ফর গ্রেডিয়েন্ট, ওকে, আমি এটাকে দেখাচ্ছি একটু ভিন্নভাবে। এই জিনিসটা আমি একটু পরেই দেখাবো, তবে তার আগে আমি একটা গ্রেডিয়েন্টের সোয়াচ তৈরি করে নিই, তারপরে হচ্ছে কি আপনাদেরকে দেখাই। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই সলিড কালারটাকে আমি একটা গ্রেডিয়েন্টে রূপ দিব। ওকে, সো আমি প্রথমে কি করব, আমি একটা গ্রেডিয়েন্টের নিলাম এবং এখান থেকে আমি চাচ্ছি যে আমার সাপোজ আমার পেছনে, আমি মনে করতে পারি আমার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সাপোজ আমি এটাকে একটু বড় করে নিই, শিফট চাপ দিয়ে ধরে আমি জাস্ট বড় করে নিলাম এবং এটাকে আমি অ্যারেঞ্জ করতে পারি, অ্যারেঞ্জ করে আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। ওকে, সো আমার এই দুইটা কালার, এবং আমি এখন চাচ্ছি আমার এই গ্রেডিয়েন্টের কালারটা অন্য কালার আছে, আমি সোয়াচের থেকে ইউজ করতে পারি। সোয়াচের থেকে ইউজ করলে অবশ্য পুরোটাই চলে আসবে। সো আমি এখান থেকে কালার অপশনে গেলাম এবং আমি 100% সায়ান এবং 100% ইয়েলো দিলাম। এটা হচ্ছে গিয়ে সবুজ। ওকে, আমার এই পাশের সবুজটা একটু ডিপ থাকবে। সো ডিপ করার জন্য আমি যেটা করলাম 50%, হ্যাঁ 50% মেজেন্টা,
100% সায়ান এবং 100% ইয়েলো এটা ইউজ করলাম। সো এই দুইটা কালার আছে। এখন আমি চাচ্ছি যে আমার এই পাশের যে গ্রেডিয়েন্টটা, যে কালারটা, এই কালারটা ঠিক থাকবে, কিন্তু এই পাশের যে কালারটা আছে সেটা ইনভিজিবল, মানে অদৃশ্য হয়ে থাকবে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। সো সেটার জন্য আমি কিভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করব? জাস্ট আমাকে যেটা করতে হবে, আমার যেই পাশের কালারটা আমি পরিবর্তন করতে চাচ্ছি, যে পাশের কালারটা আমি পরিবর্তন করতে যাচ্ছি, সেই পাশের কালারটা ক্লিক করে আমি অপাসিটি, এখানে যদি আমি অপাসিটি 0 করে দেই, তাহলে দেখুন কি হলো, এ পাশ থেকে পুরোটা ইনভিজিবল হয়ে গেল এবং এই পাশেরটা খালি থাকলে। এখন আমি চাচ্ছি যে এই পাশেরটাও আমার কিছুটা ইনভিজিবল হয়ে যাবে এবং মাঝখানে আমার একটা কালার থাকবে। ওকে, সো সেটার জন্য আমার গ্রেডিয়েন্টের থেকে একটা কালার, যেটা আমি বলেছিলাম যে কাস্টম করা যাবে, আর কাস্টম আপনি নিজেই করতে পারবেন এবং এটাকে সেভ রাখতে পারবেন। সো সেটার জন্য এখান থেকে এটাকে অল্টার ক্লিক করে আমি জাস্ট এটাকে এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি 50% দিয়ে দিলাম লোকেশনটা, এবং আমার এই পাশের যে গ্রেডিয়েন্টটা আছে এটাকে আমি 0 করে দিলাম। ওকে, দেখুন, সো দুই পাশ থেকেই আমার এই কালারটা ইনভিজিবল হয়ে গেছে। এবং আমি চাইলে সাপোজ আমি যদি এই পাশ থেকে কালারটা একটু এদিকে টেনে দিই, তাহলে এই জিনিসটা একটু সুন্দর লাগতে পারে। এই সাপোজ আমি এটাকেও একটু টেনে দিলাম, এই পাশের এটাকে একটু টেনে দিলাম, এই পাশের এটাকে একটু টেনে দিলাম। ওকে, এখন দেখি তো দারুণ একটা কালার হয়ে গেল এবং এইখানে আমরা কিন্তু একটা শেড ইউজ করতে পারলাম। সো এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি সোয়াচের কাজ। এবং সোয়াচ, এটাকে আমরা একটা সোয়াচ তৈরি করতে পারি আগের মতোই করে। আবার ক্লিক করলাম এবং যা আছে তাই সিলেক্ট করলাম। এই যে এখন আমি যদি চাই তাহলে এটাকেও করতে পারি, এটাকে ক্লিক করলাম এবং এটাকে ক্লিক করলাম, সোয়াচ হয়ে গেল। ওকে, আমি যদি সাইডে নেই তাহলে এই যে দেখুন ব্ল্যাক চলে আসছে। সো আমরা এটা এইভাবে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এই লেসনে দেখলাম গ্রেডিয়েন্টের ভিতরে গ্রেডিয়েন্ট কি এবং গ্রেডিয়েন্টটা কিভাবে আমরা ইউজ করব, এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে সোয়াচ কি, সোয়াচটা আমরা কিভাবে তৈরি করব। ওকে, তো এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ট্রান্সফর্মিং অবজেক্ট। ওকে, ট্রান্সফর্মিং কি সেই জিনিসটা আমরা আগে একটু জেনে নিই। ট্রান্সফর্মিং হচ্ছে গিয়ে আপনার, ধরেন আপনি একটা অবজেক্ট নিয়ে কাজ করছেন কিংবা আপনি একটা নতুন ডিজাইন শুরু করছেন, যে ডিজাইনের ভিতরে আপনি ডিজাইনটাকে স্কেল করতে যাচ্ছেন। ওকে, সো স্কেল করতে যাচ্ছেন, সেই স্কেলটা কিংবা আপনি এটাকে একটা পরিমাপের ভিতরে রাখতে যাচ্ছেন। তো সেই জিনিসটা আপনি কিভাবে করবেন? সাপোজ আমি যদি এটাকে ডিলিট করে দিই এবং এটাকে আমি একটু নিয়ে আসলাম এবং এটাকে আমি সলিড কালার দিলাম। ওকে, আচ্ছা, আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে সাপোজ আমার এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আমি চাচ্ছি যে একটা পরিমাপে, কিংবা আমার বায়ার আমাকে বলল যে তুমি একটা কাজ করবা এবং আমাকে একটা ডিজাইন তৈরি করে দিবা, যে ডিজাইনের মাপ থাকবে হচ্ছে গিয়ে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। সেটার জন্য আমাদের যেই ট্রান্সফর্মিং অপশনটা আছে সেটা আমরা ব্যবহার করব। সো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করলাম, এবং আমাদের যদি টুল এই কন্ট্রোল প্যানেলে না থাকে এটা, তো সেক্ষেত্রে আমারটা আছে এখানে। সো আপনাদের হয়তো নাও থাকতে পারে। তো সেটার জন্য আপনারা যেটা করবেন, উইন্ডোতে গিয়ে এখানে ট্রান্সফর্ম এই অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করবেন, করলেই আপনার এটা চলে আসবে। ওকে, ট্রান্সফর্মের যে কন্ট্রোল প্যানেলটা আছে এটার ভিতর 3টা অপশন পাবেন এবং এই 3টা অপশনই খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ট্রান্সফর্ম, অ্যালাইন এবং আরেকটা হচ্ছে পাথফাইন্ডার। পাথফাইন্ডারটা আমরা পরবর্তীতে শিখব, যে লেসনগুলো আসছে নেক্সটে সেখানেই পাবো ইনশাল্লাহ। সো আমাকে যেটা করতে হবে, আমার ক্লায়েন্ট যেহেতু আমাকে বলেছে যে এটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, সো সেটার জন্য আমাকে এখান থেকে, এটা যেহেতু ইঞ্চিতে দেওয়া আছে, অনেকের হয়তো বা ইঞ্চিতে নাও থাকতে পারে, যখন ডকুমেন্টটা নিয়েছিল তখন সে হয়তো বা, সাপোজ আমি যদি আপনাদেরকে দেখাই, এটা কন্ট্রোল এন দিয়ে আমি আরেকটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। অনেকের হয়তো বা এখানে পিক্সেল থাকতে পারে, তো পিক্সেল দিলে দেখা গেছে অনেকে জিনিসটা নাও পেতে পারেন। এই যে দেখুন, আমি যদি ট্রান্সফর্মে যাই, সাপোজ একটা ইয়ে নিলাম, এখানে পিক্সেল শো করছে। সো এই জিনিসটা আমরা কিভাবে সেট করব যে আমার এখন পিক্সেল, আমার এখন ইঞ্চিতে আছে, সো এটা আমি কি পিক্সেলে কিভাবে নিব, কিংবা পিক্সেলে আছে সেখান থেকে আমি কিভাবে ইঞ্চিতে আনবো। সো জাস্ট কন্ট্রোল আর দিয়ে আমার রুলারটাকে আমাকে বের করে নিতে হবে, এবং রুলারের এইখানে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমার এখানে পিক্সেল কিংবা অন্যান্য যে অপশনগুলো আছে
সেগুলো চলে আসবে। সাপোজ যে আমি এখন পিক্সেল সিলেক্ট করেছি, সো আমার এখানে পিক্সেল চলে আসছে। সো আমি চাচ্ছি যে এটাকে ইঞ্চিতে নিতে, সো আমি ইঞ্চিতে নিলাম। এবং এখান থেকে আমাকে যেটা করতে হবে, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে এই পাশটা আসলে আমাদের কাজ করার প্রয়োজন অত বেশি নেই যতটা এই পাশে আছে, যেহেতু এখানে উইথ এবং এটা হচ্ছে কি হাইট। সো উইথ হচ্ছে কি এই পাশ থেকে এই পাশে এবং হাইট হচ্ছে কি এই পাশ থেকে এই পাশে। সো আমাদেরকে যে এটা করতে হবে, আমার ক্লায়েন্ট যেহেতু আমাকে বলেছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, সো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমি জাস্ট এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম এবং 2 দিলাম, আবার এখানে 2 দিলাম, ওকে, এন্টার দিলাম। ওকে, আমার 2 বাই 2 ইঞ্চি হয়ে গেল। ওকে, আবার যদি চাই তাহলে আমি একসাথে এই জিনিসটা করতে পারি, যে সাপোজ আমার রেশিও অনুযায়ী, এই চারপাশের রেশিও অনুযায়ী, এখন সাপোজ আমার এটা এতটুকু আছে, সো আমার এই রেশিও অনুযায়ী আমি এটাকে ট্রান্সফর্ম করতে যাচ্ছি একেবারে সমান্তরাল। যেমন আমার এটা সাইজ হচ্ছে গিয়ে 4.4 আছে, সো আমি 4.4 থেকে আমি এটাকে 3 ইঞ্চি করতে যাচ্ছি, কিন্তু আমার এখান থেকে যেটা আছে সেটা রেশিও অনুযায়ী একসাথে এটা ছোট হবে কিংবা বড় হবে। সো সেটার জন্য আমি কি করব, সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। ওকে, এটা হচ্ছে কি রেশিওর একটা অপশন, এই যে এখানে লেখা আছে কনস্ট্রেইন উইথ অ্যান্ড হাইট। সো আমাকে যেটা করতে হবে, আমি সাপোজ আমার এটাকে ছোট করব, আমি 3 দিলাম এবং কন্ট্রোল ধরে এন্টার, তাহলে এটা কি হলো, রেশিও অনুযায়ী ছোট হয়ে গেল। আবার যদি আমি এটাতে ক্লিক করি এবং এটাতে যদি আমি এখন 2.5 দেই, জাস্ট একটা এন্টার ক্লিক করলাম, এটা হয়ে গেল। কিন্তু আপনারা যখন এটাকে আলাদা আলাদা করে করবেন তখন কিন্তু এই জিনিসটা উঠিয়ে নিতে হবে। সাপোজ আমার ওপরে 2.5 ইঞ্চি আছে আর নিচে 2.5 ইঞ্চি করব, এখন যদি আমার এটা ওপেন থাকা অবস্থায় আমি 2.5 ইঞ্চি দিই 2.5, দেখুন এটা কিন্তু রেশিও অনুযায়ী উপরেও বড় হয়ে গেছে। সো আমাকে এটা অফ করে এখন আমাকে যেটা করতে হবে, এখানে 2.5 দিতে হবে। ওকে, এই হচ্ছে গিয়ে ট্রান্সফর্মিংয়ের মূল মেথড। সো আমাদের ট্রান্সফর্মিং কি সেই জিনিসটা আমরা বুঝলাম, এবং ইন্ট্রোডিউসিং অবজেক্ট ট্রান্সফরমেশন এবং ওয়ার্কিং উইথ স্কেলটাও কি সেটা দেখলাম। ওকে, রোট অ্যান্ড ফ্রি ট্রান্সফর্ম টুলস। ওকে, রোটেট কি, রোটেট এই জিনিসগুলো, এই আমি সাপোজ আমার এই অবজেক্টটা এখন আমি চাচ্ছি আমার, সাপোজ আমি যদি চিন্তা করি, যেহেতু এটা স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে আসলে বুঝবো না, সো সাপোজ আমি এটাকে একটু বড় করে নিলাম এবং এটাকে আমি রোটেট করতে যাচ্ছি। রোটেট মিনস হচ্ছে যে আমার এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা আমার ঘুরে এ পাশে আসবে। সো সেটার জন্য আমরা ম্যানুয়ালি যদি করি তাহলে আমরা জাস্ট এটাতে এই যে পাথ পয়েন্ট আছে, পাথ পয়েন্টে ধরে আমার জাস্ট শিফট ধরে আমি যদি এটা সমান করে ঘোরাতে চাই তাহলে শিফট ধরে আমাকে সমান করে ঘুরিয়ে এখানে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলাম, আমার ঘুরে গেল। এটা একটা রোটেট। এবং আমরা যদি ফর্মুলা অনুযায়ী আগাতে চাই, যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে কি আমি গ্রাফিক্স ডিজাইনের অ্যাডভান্স কোর্সটা করছি, সো সেই ক্ষেত্রে আমাকে অনেকগুলো মেথড ফলো করতে হবে এবং প্রফেশনাল যেই ওয়েটা সেই ওয়েটা ফলো করতে হবে। সো আমাকে যেটা করতে হবে, সাপোজ এটা আমি আরেকটু মডিফাই করে নিই, 2.5। ওকে, এটা স্কোয়ার আছে, আমি এই পুরো শেপটাকে আমি গোল করে নিতে যাচ্ছি। ওকে, এই পুরো শেপটাকে আমি গোল করে নিলাম। এখন সাপোজ আমি পেন টুল দিয়ে আমি এখানে একটা স্ট্রোক এঁকে নিলাম এবং স্ট্রোকের আমি একটা কালার দিলাম। ওকে, স্ট্রোকটাকে আমি একটু বড় করে নেই। ওকে, আমরা একটু ওয়েট করি, আমার উপর দিয়ে বিমান যাচ্ছে, তো বিমানটা একটু জেটে ব্যাক করছি। ওকে, সো আমি আমার স্ট্রোকটা আঁকলাম এবং আমি চাচ্ছি এই স্ট্রোকটা রোটেট হয়ে ঠিক এই পাশে আসবে, আবার রোটেট হয়ে এই পাশে আসবে, আবার রোটেট হয়ে এই পাশে আসবে। সো এই জিনিসগুলো আমরা কিভাবে করব, এই জিনিসটা করার জন্য আমাদের কিবোর্ডের যে আর আছে, কিবোর্ডের আর ক্লিক করলাম, এই যে এটা হচ্ছে রোটেট, এবং এটাতে যদি আমি ক্লিক করে ধরে রাখি, এখানে 2 ধরনের রোটেট আছে। একটা হচ্ছে গিয়ে আপনার রাউন্ড শেপের রোটেট হবে, আর একটা হচ্ছে গিয়ে রিফ্লেক্টেড টুলস। হ্যাঁ, একটা হচ্ছে রোটেট টুল আর একটা হচ্ছে রিফ্লেক্টেড টুল, যেটা আমরা ও দিয়ে ব্যবহার করতে পারি। এটার ব্যবহারটা আমরা একটু পরে শিখবো, তবে আমরা রোটেট টুলের ব্যবহারটা শিখে নেই। স্ট্রোকটা আছে, সেই স্ট্রোকটাকে আমি চাচ্ছি রোটেট হয়ে এটা পুরোটা এই বৃত্তাকার গোলাকারটার সাইড দিয়ে ঘুরতে থাকবে।
ওকে, সো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে সিলেক্ট করব এবং কিবোর্ডের আর এবং আর ক্লিক করব এবং অল্টার চাপ দিব। অল্টার চাপ দিয়ে আমি আগে এখানে পয়েন্টটাকে খুঁজে দেখব যে আমার সেন্টারটা কোথায় আছে। সো আমার এই সেন্টারটাকে আমি ক্লিক করলাম এবং আমাকে এখানে সেই ক্লাস 9-এর যেই গাণিতিক যেই সূত্রগুলো আছে সেগুলো আমাকে ব্যবহার করতে হবে। ওকে, সো আমরা এখানে আমাদের যে কোণের যেই পরিমাণ 180 ডিগ্রি এক পাশ এবং আরেকটা হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, সো ওই হিসাব করে 360 ডিগ্রি যদি আমরা ধরি তাহলে সাপোজ আমার পয়েন্টারটা এখানে আছে। সো এই পয়েন্টারটার থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি কি চাচ্ছিলাম যে এটাকে 4 ভাগে বিভক্ত হবে। যদি আমি 4টা চাই তাহলে 4টা দিতে পারি, 4টার বেশি 8টাও দিতে পারি, 8টার বেশি 12টাও দিতে পারি। বেজোড় সংখ্যাটা আসলে এখানে ক্যালকুলেট করা খুব টাফ, বাট আমরা চেষ্টা করব এটাকে হচ্ছে জোড় সংখ্যায় ক্যালকুলেট করার জন্য। সো জোড় সংখ্যায় আমরা যদি ক্যালকুলেট করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের একটু ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। ক্যালকুলেটরে আমরা গেলাম। ওকে, যদি আসলে আমার অনুমান ঠিক হয়ে থাকে 180 ডিগ্রি, এখানে এই পাশটা যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে গিয়ে 180 ডিগ্রি এবং এই পাশে হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, 360 ডিগ্রি। সো 360 ডিগ্রি, 360 ডিগ্রি ভাগ হচ্ছে 4, 90 ডিগ্রি। ওকে, সো আমি একটু দেখি 90 ডিগ্রিতে কি হয়। ওকে, ওয়েল, হয়ে গেছে। সো আমার যেহেতু এর চারপাশ থেকে ঘোরাতে হবে, সো সেই ক্ষেত্রে আমি কপি করব এবং এখানে আরেকটা জিনিস আপনাদেরকে অ্যাডভান্স আমি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডুপ্লিকেট অবজেক্ট, কন্ট্রোল এফ, কন্ট্রোল বি অ্যান্ড হচ্ছে কি কন্ট্রোল ডি। সো আমরা কন্ট্রোল এফ এবং কন্ট্রোল বি এই দুটো একটু পরে শিখব এবং কন্ট্রোল ডিটার ব্যাপারটা আমরা এখনই শিখে নিব, যেহেতু এটা এই রোটেটের সাথে সম্পর্ক আছে এটার। সো আমরা এটাতে কিন্তু অলরেডি ক্লিক করেছি, এটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। সো সিলেক্ট থাকা অবস্থায় আমাকে কন্ট্রোল ডি এবং আবার কন্ট্রোল ডি। ওকে, সো কি হলো, আমার এটা ডুপ্লিকেট অবজেক্ট করলাম আমি। ওকে, আমি যদি চাই এখন এখানে 4টা করেছি, আমি এখন এখানে 8টা করব। সো সেটার জন্য আমি কি করব, আবার কিবোর্ডের আর এবং আমি এখানে অল্টার ক্লিক করে তারপর হচ্ছে গিয়ে সেন্টার পয়েন্টটা খুঁজলাম এবং আমি একটা এন্টার ক্লিক করলাম মাউসের এবং এখানে যেহেতু আমি আমার ক্যালকুলেটরে আমি কত দিয়েছিলাম 90 ডিগ্রি, সো এটা ছিল 4। ওকে, 360 ডিগ্রি ভাগ হচ্ছে গিয়ে 8, তাহলে কত আসে 45 ডিগ্রি। ওকে, সো আমি এখানে 45 ইউজ করলাম, 45 এবং এখানে দিলাম কপি এবং এখানে আবার কন্ট্রোল ডি। ওকে, হয়ে গেল। সো আমি এটাকে চাচ্ছি আরও একটু বেশি করার জন্য, এই 45 ডিগ্রির হাফ করার জন্য। সো 45 ডিগ্রির হাফ কত আসে আমরা সেটাও একটু দেখি। 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2, 22/5। ওকে, সো আমরা এখন আবার রোটেট টুলে যাব এবং এখান থেকে আমরা আবার কিবোর্ডের অল্টার ক্লিক করে আমরা এন্টার ক্লিক করব এবং এখানে আমরা 22/5 দিলাম এবং কপি দিলাম। সো আমার এটা কপি হয়ে গেল। এখন আবার কন্ট্রোল ডি। ওকে, সো এটা কি হলো, আমাদের একটা সূর্য হয়ে গেল। সো আমরা কিন্তু একটা সূর্য এঁকে ফেলেছি ফর্মুলা অনুযায়ী অ্যাডোব ইলাস্ট্রেটরে। সো দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রথম ক্লাসে আমরা কিন্তু কার্টুন এঁকে ফেলেছি এবং সেকেন্ড ক্লাসে আমরা সূর্য এঁকে ফেলেছি। সো আমাদের ক্লাসগুলো কত সহজে হয়ে যাচ্ছে এবং অ্যাডভান্স যারা কোর্স করছেন তাদের কিন্তু এইটা একটা অ্যাডভান্টেজ যে খুব তাড়াতাড়ি এবং খুব যদি বেশি বেশি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু আমরা অনেক ভালো কিছু শিখতে পারি। ওকে, তো আমার এটা হয়ে গেল, আমরা মোটামুটি রোটেশনের যে অপশনটা সেটা আমরা কিন্তু বুঝে গেছি। ওকে, ট্রান্সফর্ম টুল সেটা সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল। ওকে, ট্রান্সফর্মের ভিতরে আরেকটা জিনিস আছে যেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেটা একটু আগে আমি মিস করে গিয়েছিলাম। সো আমি জাস্ট এটাতে ক্লিক করলাম। এখন এটাতে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সফর্মে গেলাম এবং ট্রান্সফর্মে গিয়ে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে
আমি কোন দিক থেকে এটাকে ট্রান্সফর্ম করতে চাচ্ছি। সো সাপোজ আমি কিন্তু যখন এর আগে ট্রান্সফর্ম করেছিলাম, এখানে সাপোজ আমি যদি 2/2 দিলাম, ওকে। এখন আমি চাচ্ছি যে এটা কিন্তু মাঝখান থেকে জিনিসটা ট্রান্সফর্ম হয়েছে, এই অবজেক্টটা ট্রান্সফর্ম হয়েছে। সো এইটা আমি মাঝখান থেকে যাচ্ছি না, আমি চাচ্ছি যে এক পাশ থেকে, সাপোজ আমার দুই পাশে দুইটা অবজেক্ট আছে, এপাশে একটা এপাশে একটা। এখন আমি আরেকটা জিনিস শিখিয়ে দিই এর মাঝখানেই, সেটা হচ্ছে Ctrl+F এবং Ctrl+B। সরি, আচ্ছা যাই হোক, আমি এটাকে অল্টার ক্লিক করে আমি এটাকে কপি করে নিলাম। এখন সাপোজ আমি এটার কালার একটু চেঞ্জ করে দিই, ওকে। এখন আমি যদি এইটাকে ছোট করি, সাপোজ আমি যদি উইথটাকে ছোট করি 2 ইঞ্চি, তাহলে দেখেছেন যে মাঝখান থেকে কিন্তু এটা এপাশ থেকেও এটা কমেছে এবং এপাশ থেকেও কমেছে। সো আমি এটা চাচ্ছি যে আমার মাঝখান থেকে কমবে না, আমার এটা কমবে এপাশ থেকে এপাশে যাবে, শুধু এপাশ থেকে এপাশে যাবে। সো আমার এই পাশটা, এই যে অবজেক্টটা আছে আরেকটা অবজেক্ট, এই অবজেক্টের সাথে লেগে থাকবে। সো সেটার জন্য আমাকে কী করতে হবে, ট্রান্সফর্মে এই অপশনটা ক্লিক করব, রেফারেন্স পয়েন্ট, যেটাকে বলে রেফারেন্স পয়েন্ট। সো এই রেফারেন্স পয়েন্টটাকে আমরা ক্লিক করলাম এবং এখান থেকে সাপোজ আমি যদি 1.5ও দিই, তাহলে কিন্তু এটা যে পাশ থেকে আমি রেফারেন্স করতে যাচ্ছি সে পাশ থেকে এটা কমে যাবে। সাপোজ এটাকেও যদি আমি কমাতে চাই, তাহলে এই রেফারেন্স পয়েন্ট যেহেতু এটা মিডলে আছে, সো এই পাশে আছে, সো আমি এটাকে লেফট সাইডে দিয়ে দিই। লেফট সাইডে দিয়ে আমরা এটাকে যদি 1 দিই, 1 ইঞ্চি হয়ে গেল, ওকে। সো আমরা এইভাবে এই জিনিসটা ট্রান্সফর্মের কাজটা করতে পারি। এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা আপনারা দেখে নেবেন এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, ওকে। সো আমাদের ট্রান্সফর্মিং যে অপশনটা সেটা আমরা দেখলাম, ডুপ্লিকেট অবজেক্ট সেটাও আমরা দেখলাম, ডুপ্লিকেটের যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে গিয়ে Ctrl+D। সো আমরা এখন দেখব Ctrl+F এবং Ctrl+Bর কাজ কি। সো Ctrl+F এবং Ctrl+B এই দুটার কাজ হচ্ছে গিয়ে আলাদা, যেমন একই জিনিস আলাদাভাবে ব্যবহার হয়। এখন সাপোজ আমার এখানে একটা বৃত্তাকার আছে, সো এই বৃত্তাকারটাকে আমরা কপি করব Ctrl+C দিয়ে, ওকে। সো এটার উপরে একটা থাকবে এবং এটার নিচে একটা থাকবে। সো আমি চাচ্ছি যে এটার উপরে যদি আমি দিতে চাই একদম সেম মাপে, সাপোজ আমি এটাকে যদি Ctrl+C দিয়ে Ctrl+V দিই, তাহলে কিন্তু এটা সমানভাবে এটার উপরে পেস্ট হচ্ছে না। সো এই সমান্তরাল পেস্ট করার জন্য Ctrl+C এবং Ctrl+F দিলাম। Ctrl+F দিয়ে আমি এটাকে ছোট করলাম, ওকে। আমি এটার কালার চেঞ্জ করে দিই, ওকে। এখন আমি চাচ্ছি সাপোজ এটা যে আছে এটার নিচে থাকবে অথবা এটার নিচে থাকবে। আমরা যেটার নিচেই আমরা এটা পেস্ট করতে যাব এবং সমান্তরালভাবে একই মাপে, তো সেটার আগে সিলেক্ট করতে হবে, আগে কপি করতে হবে, তার নিচে ওটাকে দিতে হবে। সাপোজ আমি যদি Ctrl+C দিয়ে Ctrl+V দিই, এখন এর আগে কিন্তু আমি দিয়েছিলাম এটার উপরে আমি এটা রেখেছিলাম। সো সেটার জন্য আমাকে কী করতে হচ্ছিল, Ctrl+C এবং Ctrl+F, যেহেতু এটা ফরওয়ার্ড পেস্ট করব। এবং আমি এখন ব্যাকওয়ার্ড পেস্ট করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে সাপোজ ধরলাম Ctrl+C এবং Ctrl+B। Ctrl+B মানে হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড পেস্ট, ওকে। এখন আমি যদি এটাকে একটু ছোট করে নিই, এখন এটা যদি আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখলেন। সো আমাদের বুঝলাম যে আসলে Ctrl+C এবং Ctrl+V, Ctrl+F, Ctrl+B এবং Ctrl+D। Ctrl+Dটা কি, এখন আমি সেটা দেখিয়ে দিই। Ctrl+Dটা হচ্ছে সাপোজ আমি যদি এটাকে সিলেক্ট করি এবং অল্টার ক্লিক করে আমি যদি এটাকে শিফট ধরে আমি যদি পাশে কপি করি, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি কিন্তু কপি। সো আমি চাচ্ছি যে ঠিক এটাকে এখান থেকে যতটুকু দূরত্বে আমি এটাকে পেস্ট করলাম, সো সমান দূরত্বে আমার এই জিনিসগুলো এখানে পেস্ট হবে, যেটা কিন্তু আমাদের এইখানের এই পার্থক্যটাতেই বুঝতে পেরেছি, হয়তো আপনারা জিনিসটা খেয়াল করেননি। এই জন্য আমি বলি প্রত্যেকটা জিনিস আপনারা খুব ভালোভাবে ক্যাচ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি একজন ভালো ডিজাইনার হতে পারবেন, ওকে। সো আমি এখান থেকে কপি করে এখানে আনলাম এবং Ctrl+D দিতে থাকি। যতগুলো Ctrl+D দিব ঠিক সমান দূরত্বে এটা পেস্ট হতে থাকবে। আমি যদি এটা নিচের দিকে দেই তাহলেও একই জিনিস হতে থাকবে। আমি যদি উপরের দিকে দেই, ঠিক যতটুকু দূরত্বে আমি দিব ততটুকু দূরত্বেই এটা পেস্ট হতে থাকবে, ওকে।
সো আমাদের কন্ট্রোল এফ, কন্ট্রোল বি এবং কন্ট্রোল ডি এই তিনটা কপির অপশন আমরা আজকে শিখলাম এই পর্বে। ওকে, এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে মুভিং অবজেক্ট ইনক্রিমেন্ট। আমি একটু আগে যেই জিনিসটা আপনাদেরকে দেখালাম যে আমরা কিভাবে এই জিনিসটাকে ইনক্রিমেন্ট করতে পারি। আমাদের যে মুভিং যে অবজেক্টটা আছে, সাপোজ এটাকে সরালাম এখানে, কিংবা আমি এটাকে রাউন্ড করতে চাচ্ছি, এই যে ইনক্রিমেন্টের যে ব্যাপারটা সেটাই হচ্ছে কি মুভিং অবজেক্ট ইনক্রিমেন্ট, এটাকে ইনক্রিমেন্ট বলে এবং এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে শেখার চেষ্টা করবেন। ওকে ওকে আমাদের লাস্ট অপশন হচ্ছে গিয়ে ইউজিং অফ দ্য অফসেট পাথ ডায়লগ বক্স। ওকে, অফসেট পাথটা কি? অফসেট পাথটা হচ্ছে গিয়ে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং অফসেট পাথটা হচ্ছে আমার একটা রেক্টেঙ্গুলার আছে কিংবা সাপোজ আমার এটা সমান আছে এবং কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে আমি এটাকে ছোট করতে যাচ্ছি। সো ছোটটা হবে সাপোজ আমার এইখান থেকে এই পর্যন্ত একটা মাপ যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে গিয়ে আমার হয়তোবা 0.25 ইঞ্চি 0.25 ইঞ্চি আমার এটার ভিতরে ইনক্রিমেন্ট হবে কিংবা আমার এই ভিতরে এই জিনিসটা একটা অবজেক্ট আসবে যেটার মাঝখানে আমি একটা মাপ তৈরি করতে পারবো। সো আমার এই মাপটা তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি সাপোজ আমি যদি ম্যানুয়ালি, যেটা হচ্ছে কি আমাদের দেশের যারা আসলে আনপ্রফেশনাল যারা আছে তারা এই কাজটা করে থাকে, তো তাদের আসলে এই কাজটা খুবই ভুল একটা ব্যাপার এবং এই জিনিসটা একেবারেই করা উচিত না তাদের। সো সাপোজ এটা একটা বিজনেস কার্ড কিংবা একটা আইডি কার্ড, সো তারা যেটা করে সেটা হচ্ছে গিয়ে এটাকে জাস্ট কপি করে, এই অবজেক্টটাকে কপি করে এবং কন্ট্রোল এফ দেয়, এফ দিয়ে এটাকে একটু ছোট করে নেয়। ওকে, তারা যেটা করে, আমি যদি এখন এটাকে অফ করে দিলাম এবং এখানে আমি একটা ব্ল্যাক একটা স্ট্রোক দিয়ে নিলাম, তো তাতে করে কি হলো, আমি দেখতে পাচ্ছি যে এটা একটা মার্জিন হিসেবে আছে। সো এই মার্জিনটা কিন্তু আমার সমান নেই, এখান থেকে যেই বটম সাইডের যে দূরত্বটা সেটা কিন্তু বেশি আছে এবং লেফট অ্যান্ড রাইট সাইডের যেই দূরত্বটা সেটা কিন্তু কম বেশি আছে। সো এই পুরো জিনিসটাকে আমি চাচ্ছি যে একটা সমান একটা শেপে দেওয়ার জন্য। এখন আমি তাদের ভুলটা আমি দেখিয়ে দিলাম। এখন আমাদের যে ফর্মুলা অনুযায়ী অ্যাডভান্স লেভেলে আমরা যারা কাজ করি তারা কিন্তু একটু ফর্মুলা অনুযায়ী কাজ করতে বেশি ভালোবাসি। সো আমরা যেটা করবো, এই অবজেক্টটাকে আমরা সমান দূরত্বে কিংবা সমান একটা মাপে আমরা এই অফসেট পাথ মানে ভেতরের আরেকটা অবজেক্ট তৈরি করব। সো সেটার জন্য আমরা এটাকে সিলেক্ট করব এবং অবজেক্টে যাব, পাথে যাব, তারপর হচ্ছে অফসেট পাথ। ওকে, আমি এটাতে ক্লিক করলাম। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা ছোটবেলায় যে পড়ালেখা করেছিলাম সেখানে কিন্তু সবসময় আমরা একটা জিনিস চিন্তা করেছিলাম যে সাপোজ 5 - 3 কি হয়, ইকুয়াল টু 2। সো সেই ক্ষেত্রে 5 আগে কিন্তু কিছু নেই, যেহেতু 5টা হচ্ছে গিয়ে প্লাস, মানে কোনো সংখ্যার আগে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা হবে প্লাস, এবং কোনো সংখ্যার পেছনে আগে যদি কোনো চিহ্ন থাকে তবে সেটা হবে সেই চিহ্নের ব্যবহার। যেমন যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই মাইনাস হবে। সো 5 আগে যদি মাইনাস থাকতো এবং এই 3 আগে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাসে মাইনাস প্লাস হতো। সো এই জিনিসটাই, এই ক্যালকুলেশনগুলোই কিন্তু আমাদের এখানে চলে আসছে। সো এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, যেহেতু আমাদের এখানে 0 এটা একটা পয়েন্ট, সো এই 0-র আগে কিন্তু কিছু নেই, সো এটা কিন্তু প্লাস। মানে আমি যদি এটাকে এখন অফসেট পাথ করতে চাই এবং আমার এটার আগে যদি আমি কিছু না দিই, মাইনাস কিংবা যদি কিছু না দিই, তাহলে সে কিন্তু প্লাসে ধরে নেবে। সো আমার এই অফসেট পাথটা বাহিরের দিক থেকে বেড়ে যাবে। এই যে পাথ আছে এই পাথটাকে অফসেট করবে ও বাহিরের দিক থেকে। আর আমি যদি এখানে মাইনাস দিয়ে দিই, সো আমি এখানে মাইনাস দিলাম এবং আমি যেটা বলেছিলাম 0.25, আমরা একটু প্রিভিউটা দেখে নিই কতটুকু আসে। ওকে, 25 একটু বেশি হয়ে যাচ্ছে, সো আমি এখানে 1 দিতে পারি অথবা এখানে 1.5 দিতে পারি। ওকে, 1.5 বেস্ট। ওকে, আমি এখানে মিটার দিতে পারি, রাউন্ড দিতে পারি অথবা বেভেল দিতে পারি। সো এই জিনিসগুলো আপনার ব্যবহারের উপরে নির্ভর করবে। যেহেতু আমার মিটারটা দরকার, সো আমি মিটারটা দেখিয়ে দিচ্ছি এবং মিটার লিমিট, যেহেতু এটা 4টা কোণা আছে, সো 4টা কোণাকেই ও ইন্ডিকেট করছে। সো 4, এবং আমি এটাকে এখন ওকে দিলাম এবং এটা চলে আসলো। সো আমার এই কালারটাকে আমি চেঞ্জ করে
এটাকে আমি স্ট্রোকটা ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, এখন আমরা পার্থক্যটা দেখি। সাপোজ এই দুইটাকে আমি যদি এখন কপি করি, এটাকে সিলেক্ট করলাম এবং শিফট ধরে আবার এটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে জাস্ট অল্টার ক্লিক করে এবং শিফট ক্লিক করে নিয়ে আসলাম, আমি এটাকে ফেলে দিই। এখন আপনারা পার্থক্যটা বুঝুন যে কত দূরত্ব। আমার এটা হচ্ছে গিয়ে ফর্মুলা অনুযায়ী ইন্টারন্যাশনাল সিস্টেমের যে মাপ সেটা, এবং এটা হচ্ছে আমাদের লোকাল যে কাজ করে যারা, তো তাদের কাজ। সো আকাশ পাতাল তফাৎ, এটাকেই বলা হচ্ছে আপনার অফসেট পাথ। ওকে, সো এই অফসেট পাথের সাথে আরও একটা জিনিস রিলেটেড আছে, সেটা হচ্ছে কি আপনার অ্যাভারেজ। ওকে, সো আমি সেই অ্যাভারেজটাই আমরা এখন দেখতে চাই। তো আমি এগুলো ডিলিট করে দিলাম এবং এটার মাপটা আমি এটাকে একটু ছোট করে নিই। প্রপোর্শনাল ছোট করার জন্য অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অল্টার এবং শিফট ধরে এটাকে ছোট বড় করতে হবে। ওকে, এটা যেহেতু হাইট এটা আছে, হাইটটাকে কপি করলাম এবং হাইটটাকে আবার পেস্ট করলাম, এন্টার দিলাম। যেহেতু আমার এই রেফারেন্স পয়েন্ট এই পাশে ছিল, সো আমার এই পাশ থেকে এটা বাড়লো, আমি এটাকে মিডলে করে দেই। ওকে, এটাকে সিলেক্ট করলাম এবং এটা কিন্তু আমাদের স্কোয়ার আছে, আমার পেছনের এগুলো প্রয়োজন নেই। এখন আমি এটাকে কেটে দিলাম এবং আমাদের ইম্পর্টেন্ট যেই অপশনটা সেটা আমরা দেখলাম এবং আরেকটা ওভারভিউ আমরা দিয়ে নেই। আজকের ক্লাসে আমরা কি শিখলাম? ফিল, স্ট্রোক, কালার, গ্রেডিয়েন্ট, ট্রান্সফর্মিং অবজেক্ট। অফসেট পাথের যে ডায়লগ বক্সটা, মানে পাথের যে অপশনগুলো, তার ভিতরে আমরা সব শিখতে পারবো না, হয়তো পর্যায়ক্রমে আমরা শিখবো। আজকের যে ইম্পর্টেন্ট যে জিনিসটা এবং অ্যাসাইনমেন্টের জন্য যেগুলো আমাদের প্রয়োজন আমরা সেগুলোই শিখবো। সো আমার এই যে একটা রেক্টেঙ্গুলার, এটার পুরো মাপ হচ্ছে এত বাই এত। আচ্ছা, আমি এখানে 1 দিয়ে দিচ্ছি এবং এখানে 1 দিয়ে দিচ্ছি। ওকে, সো আমার এটা সমান থাকছে। এখন আমি চাচ্ছি যে আমার এই স্কোয়ারটাকে আমি এ পাশ থেকে আমি এটাকে 3 কোণা করবো। যেহেতু এটা 4 কোণা আছে, এটাকে আমি 3 কোণা করবো। সো 3 কোণা করার জন্য আমাকে ডিরেক্ট সিলেকশন টুল, আমি বলেছিলাম আপনাদেরকে এর আগের ক্লাসে যে ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুলের মধ্যে কি পার্থক্য। সো আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম এবং আমরা এই দুটা কোণাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা চলে গেলাম অবজেক্ট, পাথ, অ্যাভারেজ। ওকে, অ্যাভারেজ গিয়ে আমরা এখন একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে ভার্টিক্যাল কি এবং হরিজন্টাল কি। ওকে, হরিজন্টাল হচ্ছে গিয়ে উপর থেকে নিচে এবং ভার্টিক্যাল হচ্ছে গিয়ে ডান থেকে বামে। সো আমি হরিজন্টাল ব্যবহার করব, যেহেতু আমি উপর থেকে নিচে এই দুইটাকে আমি একটা কোণা করব, দুইটা কোণাকে একটা কোণা করব, সেটার জন্য আমি ওকে ক্লিক করলাম, আমার হয়ে গেল। তো আমার এটা কি হলো, একটা কোণা হয়ে গেল। এখন আপনারা যদি এই জিনিসটা ঠিকভাবে খেয়াল না করেন তাহলে কিন্তু আপনাদের ভুল হবে। সো এই জিনিসটাকে আমি চাচ্ছি ঠিক একই দূরত্বে কপি করতে। এই পাশে অল্টার এবং শিফট ধরে আগে অল্টার ক্লিক করলাম, তারপর মাউস ক্লিক করলাম এবং তারপর হচ্ছে গিয়ে আমি শিফট ক্লিক করলাম। সো আমি আগে এটাকে নিয়ে নিলাম ডান পাশে নিয়ে আমি এটাকে আগে মাউস ছাড়বো, তারপরে হচ্ছে গিয়ে আমার কিবোর্ড ছাড়বো। ওকে, আমার এই দুটা কপি হয়ে গেল। এই পাশ থেকে আমি এই পাশে কপি করে আনলাম, কিন্তু আমি এখন চাচ্ছি এটাকে আমি রোটেট করে এ পাশে আনবো। সো বাংলাদেশের যারা মানে বলে অনেকে যে অনেক বড় মাপের ডিজাইনার, অনেক বড় মাপের গ্রাফিক্স ডিজাইনার, তারা যে জিনিসটা করবে সেটা হচ্ছে জাস্ট এটাকে ধরে এভাবে ঘুরিয়ে দিবে শিফট ধরে। সো আমরা সেটা করব না, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল এক লুক দরকার এবং ইন্টারন্যাশনাল যেই থিওরিগুলো আছে সেইগুলো আমরা ব্যবহার করবো, এবং যেহেতু আমরা অ্যাডভান্স কোর্স করছি, সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এটাকে ফর্মুলা অনুযায়ী আমরা রোটেট করব। মনে আছে আপনাদের রোটেটের কথা, যেটা আমি কিছুক্ষণ আগে আমাদের এই কোর্সের ভিতরে আমরা দেখেছিলাম। রোটেটের যে অপশনটা, যে আমি দুটো অপশন বলেছিলাম রোটেটের, একটা হচ্ছে রোটেট টুল আর একটা হচ্ছে রিফ্লেক্ট টুল। তো রিফ্লেক্ট আমরা কিভাবে করবো? রিফ্লেক্ট বলতে কি বোঝায়, যে আমাদের একটা আছে ঠিক তারই অপোজিট যেটা আছে সেটা। সো আমরা যেটা করব সেটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট আমরা ইউজ করবো। এটার জন্য আমরা দুইটা ও ক্লিক করব, ও এবং ও। ওকে, ক্লিক করে আবার হচ্ছে কি আমরা এখন এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করলে আমাদের এই একটা ডায়লগ বক্স আসবে। যদি আমাদের এটা প্রিভিউটা অফ করে দিই তাহলে আমরা এইভাবে দেখব। সো আমি একটু আগেই বলেছি ভার্টিক্যাল কি এবং হরিজন্টাল কি। সো আমি যদি ভার্টিক্যাল দিই, যেমন এই যে প্রিভিউটা অফ করে দিলাম, জাস্ট
এটা ঘুরে গেল, সমান তালে এটা ঘুরে গেল। ওকে, আমার হয়ে গেল আরেকটা সেম জিনিসটাই আমি রিফ্লেক্ট করলাম এই পাশে। সো আমরা রোটেট দেখলাম এবং রোটেট টুলের যে দুটো অপশন আছে সেটাও কিন্তু আমরা এখন শিখে নিলাম। সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে রোটেট টুল আর একটা হচ্ছে গিয়ে রিফ্লেক্ট টুল। সো আমরা এই রিফ্লেক্টটা এখন আমি চাচ্ছি সেম জিনিসটাই আবার উপরে হবে। আপনারা কিন্তু খেয়াল করবেন জিনিসগুলো ভালোভাবে। রিফ্লেক্ট টুলের ব্যবহারটা কিভাবে আসে, এটাকে কিভাবে ইনক্রিমেন্ট করতে হয়। ওকে, আমি আবার অল্টার এবং শিফট ধরে এটাকে কপি করলাম। ওকে, আমার এইখানে একটা কপি করলাম। এখন আমি চাচ্ছি এটা মাঝখানে একটা বসাতে। সো আমি এটাকে আবার কপি করে এটা মাঝখানে এই যে পয়েন্ট দেখাচ্ছে, সো এটাকে আমি মাঝখানে নিলাম। এখন আমি চাচ্ছি এটাকে এই পাশে নিব। সো সেটার জন্য আমরা কি করব, ও অ্যান্ড ও ক্লিক করলাম এবং এন্টার ক্লিক করলাম। সো আমার এটা ভার্টিক্যালে হয়ে গেল। ওকে হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই সেম জিনিসটা আবার এ পাশে আনতে। সো আমি এটাকে আবার অল্টার এবং শিফট ধরে আমি এটাকে এ পাশে নিয়ে আসলাম। এখন আবার আমি ও এবং ও ক্লিক করলাম এবং কিবোর্ডের এন্টার ক্লিক করলাম এবং ভার্টিক্যাল করলাম, ওকে দিলাম। ওকে, এখন এই সেম জিনিসটাই চাচ্ছি আবার আমি উপরের দিকে নিতে। সো আমি এটাকে জাস্ট এটাকে এই পর্যন্ত মিডলে রাখতে যাচ্ছি। মিডলে রেখে আমি এখন জাস্ট আবার রিফ্লেক্ট করলাম, ও কিবোর্ডের ও এবং এন্টার। ওকে, সো আমি আবার ওকে দিলাম, আবার রিফ্লেক্ট হয়ে গেল। সো আমি এটাকে পুরোটাকে যদি সিলেক্ট করি তাহলে এখন আমরা বুঝতে পারছি যে একটা জিনিসে আমরা কিভাবে উপরের দিকে উঠিয়েছি। সো এখন আমরা যেটা করব, এটাকে একটু কালার চেঞ্জ করে আমরা দেখতে পারি। যেহেতু আমাদের আজকে ক্লাসটা পুরোটাই ছিল, সো আমরা এই ক্লাসের যেগুলো অপশনগুলো আছে, যেগুলো আমরা শিখলাম, সেই জিনিসগুলো আমরা এখন একটু ইনক্রিমেন্ট করার চেষ্টা করি। সো আমার এখানে যে কালারটা আছে সেই কালারটাতে গেলাম। আমি এটাতে চাচ্ছি 100% ইয়েলো এবং 100% একটু জাস্ট ওকে এতটুকু রাখতে। ওকে, সো আমি এটাকে চাচ্ছি অরেঞ্জ কালার করতে। সো অরেঞ্জ কালারের জন্য আমি আবার ইয়েলোটাকে একটু বাড়িয়ে দিলাম। ওকে, আমি চাচ্ছি আবার এটাকে সিলেক্ট করলাম। এখন এটাকে চাচ্ছি এই অরেঞ্জের থেকে আরেকটু ডিপ কালার করতে। সো আমি একটু ডিপ করে দিই, 75 দিতে পারি। ওকে, 75 দিলাম। ওকে, আমি এটাকে চাচ্ছি ভায়োলেট কালার করতে। ভায়োলেট বলতে তো বুঝেছেন যে এই যে এখানে যে কালারটা আছে সেটা হচ্ছে ভায়োলেট কালার। সো ভায়োলেট কালারটা করার জন্য আমার যেহেতু কালার টোন সম্পর্কে আইডিয়া আছে এবং আমার এগুলো কাজ করতে করতে মুখস্থ হয়ে গেছে। সো ভায়োলেট কালারটা বেসিক্যালি হয় হচ্ছে গিয়ে 75% যদি আমি সায়ান দিই এবং 100% হচ্ছে গিয়ে মেজেন্ডা দেই এবং 0%। ওকে, আসলো ভায়োলেট কালার। সো আমার এগুলো মুখস্থ, যার কারণে আমি এই জিনিসগুলো করতে পারছি। ওকে, সো আমি এটাকে চাচ্ছি একটু ডিপ মেজেন্টা বা ডিপ মেজেন্টা করতে। সো আমার মেজেন্টাকে আমি 100% রাখি এবং 0% করে দিই প্রথমে। এটাকে জাস্ট আমি একটু ব্ল্যাক কালারটা একটু বাড়িয়ে দিই। ওকে, ব্ল্যাক কালারটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, ব্ল্যাক কালারটা বাড়ালাম এবং এটাকে আমি চাচ্ছি হচ্ছে গিয়ে মেজেন্টা রাখতে, 100% মেজেন্টা। ওকে, সো আমাদের কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেল। এবং আমরা এখন সাপোজ অ্যাডভান্স একটা জিনিস আমি যদি দেখিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে কিবোর্ডে টি চাপ দিলাম এবং আমি এখানে একটা ফন্টের একটা অপশন নিয়ে নিলাম এবং আমি এখানে লিখলাম রবি। ওকে, আমি সিলেকশন টুলে গেলাম এবং এটা একটু বাড়িয়ে নিলাম, শিফট ধরে বাড়িয়ে নিয়ে আমি জাস্ট এখানে যদি রেখে দিই। ওকে, রেখে দিলাম। আমি যদি এটাকে রেড কালার করে দিতে পারি। ওকে, রেড কালার করে দিলাম এবং আমরা একটা মজার একটা জিনিস দেখবো এখন। আমার ব্রাউজারে যাই এবং এখানে যদি আমি টাইপ করি রবি লোগো। ওকে, তো এখানে রবি লোগোর অনেক লোগো চলে এসছে। সাপোজ এইটাতে ক্লিক করলাম, এটা যদি পিএনজি না হয়। ওকে, আমি জাস্ট এটাকে কপি করলাম এবং আমার ইলাস্ট্রেটরে গেলাম এবং এখানে আমি পেস্ট করলাম এবং এটাকে ছোট করে দিলাম। ওকে, দেখুন তো আমি কি করেছি। সো আমি কিন্তু
আজকে যে বিষয়গুলো আমরা শিখেছি সেটা হচ্ছে গিয়ে এই যে এই তিনটা টুল ব্যবহার করে আমরা আজকে লবির লোগো ডিজাইন করে ফেলেছি। সো আপনারা বুঝতেই পারছেন তিনটা টুলকে ইনক্রিমেন্ট করে আমরা আজকে একটা লোগো তৈরি করে ফেলছি। সো গত পর্বে আমরা কার্টুন তৈরি করেছি এবং আজকের পর্বে আমরা লোগো তৈরি করা শিখে গেছি। সো বুঝতেই পারছেন আপনি যদি এই ক্লাসগুলো ঠিকভাবে করতে থাকেন তাহলে কত সহজে এই জিনিসগুলো আমরা করতে পারবো এবং কত তাড়াতাড়ি শিখতে পারবো। এই জন্য আমি বারবার বলি আপনারা বাসায় খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। যদি আপনি গ্রাফিক ডিজাইনের উপরে ক্যারিয়ার করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাবে। সো আজকে আমরা কিন্তু যতগুলো ক্লাস করেছি এবং যতগুলো টুল সম্পর্কে জেনেছি এবং সেই টুলের সব কিছুর পরে আমাদের অ্যাসাইনমেন্ট ছিল কিন্তু রবি লোগো। সো আমি আগেই বলেছি আজকের এই ক্লাসটা আমি দুটো পার্টে করাবো, রবি লোগো এবং আরেকটা পার্ট হচ্ছে ওয়াল ক্লক ডিজাইন। সো আমাদের আজকের ক্লাসটা মোটামুটি এখানেই শেষ এবং আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে এই জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আর আরেকটা বিষয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।